আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোটন মাইন্ডস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গতি নিয়ে। আচ্ছা, এই অধ্যায়ে আলোচ্য বিষয়সমূহ হলো স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ এবং পড়ন্ত বস্তুর সমীকরণ। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে কি স্থিতি। স্থিতি কি? সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলা হয়। সে দ্বারা বোঝানো হচ্ছে যে, দেখেন, সময় যখন পরিবর্তন ঘটে, সময় পরিবর্তনের সাথে সাথে যদি মনে করেন এখানে একটা কোনো বস্তু থাকলো, সেটা যদি কোনো অবস্থানের পরিবর্তন না ঘটে, মানে এটার কোনো অবস্থান পরিবর্তন ঘটেনি, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো? স্থিতি। এটাকে কি বলবো তখন? স্থিতি বা স্থির। ঠিক আছে? যে অবস্থানের পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা হচ্ছে কি স্থিতি বা স্থির। আচ্ছা, কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক। আচ্ছা, দেখেন একজন ব্যক্তি কি করতেছে? সোফায় বসে বসে বিশ্রাম নিচ্ছে বা আরাম করতেছে। আচ্ছা, সময়ের সাথে সাথে কি ব্যক্তির কোনো অবস্থান পরিবর্তন ঘটছে? ঘটে নাই। তাহলে ব্যক্তিটির অবস্থায় কি বলা হচ্ছে? স্থিতি বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটা হচ্ছে কি স্থিতি। আচ্ছা, একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন মানুষকে পাহারা দিচ্ছেন বা কোনো একটা কাজ দেখতেছেন। লোকটা যদি একই জায়গায় যদি দাঁড়িয়ে থাকে, সময় যাচ্ছেই যাচ্ছে, কিন্তু লোকটার অবস্থানে কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে আমরা বলতে পারি কি লোকটার অবস্থা সেটা হবে কি স্থিতি। আচ্ছা, পরে যাওয়া যাক। এখন হচ্ছে গতি। গতি কি? সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে গতিশীল বলে, আর এই অবস্থান পরিবর্তিত হওয়াকে গতি বলে। আচ্ছা, মানে এটা বোঝানো হচ্ছে যে, মনে করো এখানে একটা কোনো বস্তু থাকলো, সেই বস্তুটা সময় পরিবর্তনের সাথে যে কোনো দিকে, সেটা এদিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, বাম দিকে হতে পারে, যে কোনো দিকেই এটার অবস্থান পরিবর্তিত হচ্ছে। মনে করো এখান থেকে এখানে আসলো, তাহলে বস্তুটার অবস্থান পরিবর্তন ঘটে গেছে। কতটুকু পরিবর্তন করছে? এতটুকু পরিবর্তন ঘটে গেছে। উদাহরণ দিলাম, এটার অবস্থান যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, তাহলে বস্তুটা কি স্থির? না, স্থির নয়। বস্তুটা কি হলো? গতিপ্রাপ্ত হলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, উদাহরণ দেখা যাক। যেমন মনে করুন এখানে একজন ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে। সাইকেলটা এখানে স্থির অবস্থা ছিল। আচ্ছা, সময় যখন বাড়তেছে, সাইকেলে প্যাডেল দেওয়ার সাথে 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 সাইকেলটা কি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে, ঠিক না? সামনের দিকে অগ্রসর হয়ে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তাহলে সাইকেলে কি অবস্থানে পরিবর্তন ঘটতেছে, তাহলে সাইকেলটা কি গতিপ্রাপ্ত হচ্ছে। তাহলে কি বলা যায়? এটাও গতিশীল। সাইকেলে গতিশীল হলো, তাহলে এই অবস্থায় কি বলবো আমরা? গতি বলবো। আচ্ছা, যেমন এখানে একটা গাড়ি, গাড়ি যখন চলতে শুরু করে, গাড়ির তাহলে কি ঘটে? গাড়ির অবস্থান পরিবর্তন ঘটে। তাহলে এটাও কি একটা গতির উদাহরণ। ঠিক আছে? দেখেন এই গাড়িটা এখান থেকে চলতে শুরু করলো, যতই সামনের দিকে যাচ্ছে গাড়িটার পরিবেশের সাপেক্ষে গাড়িটা কি হচ্ছে? গতিশীল হচ্ছে বা গতিপ্রাপ্ত হলো। যেমন মনে করেন গাছটা তো এখানে স্থিরে আছে, ঠিক না? গাড়িটা যখন এখানে স্থির ছিল, গাড়ির কোনো অবস্থান পরিবর্তন করছে? ঘটে নাই। যখন গাড়িটা সামনের দিকে চলতে শুরু করলো, তখন কি ঘটলো? গাড়িটার অবস্থানের পরিবর্তন, এখান থেকে হয় সামনে এখানে আসলো, এখানে আসলো, এইভাবে করে করে সামনের দিকে অগ্রসর হলো। তাহলে গাড়িটা যখন অগ্রসর হলো, তাহলে গাড়িটার সময়ের সাথে সাথে কি হয়েছে? অবস্থানের পরিবর্তন ঘটছে। তাহলে বলা যায় গাড়িটা গতিশীল। ঠিক আছে? আর এই অবস্থাটাকে কি বলবো আমরা? যে অবস্থান পরিবর্তিত করছে, এই অবস্থাটাকে কি বলবো? গতি বলবো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আপেক্ষিক গতি ও আপেক্ষিক স্থিতি। আচ্ছা, দেখেন এখানে ট্রেন স্টেশনে দুজন ব্যক্তি বসে আছে, এটা কি স্থির? এবং ট্রেনটাও এখানে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, আর ট্রেনটাও কি স্থির? আচ্ছা, ট্রেনটা কিছুক্ষণ পরে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে ব্যক্তিদের কিন্তু অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে আমরা কি শিখে আসছি? সময়ের সাথে পরিবর্তনের সাথে সাথে
যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে না তাহলে সেটা হচ্ছে কি স্থিতি। আর যে সময়ের সাথে সাথে ট্রেনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, তাহলে এটাই কি বলি আমরা, গতি। ঠিক আছে। আচ্ছা, এই যে ট্রেন স্টেশনে বসে থাকা স্থির ব্যক্তিদের সাপেক্ষে ট্রেনটা যখন চলতে শুরু করলো তাহলে সেটা কি গতিশীল? ট্রেনটা কি গতিশীল হলো? আচ্ছা, আর ট্রেনের ভিতর থাকা যাত্রীরাও কি ট্রেনের সাথে সাথে সামনের দিকে গতিশীল। কিন্তু আমরা যদি বলি ট্রেনে থাকা ব্যক্তিরা একজন আরেকজনের সাপেক্ষে স্থির, কিভাবে হলো সেটা? হ্যাঁ, তাই না? দেখুন, যখন এই ব্যক্তিটা ট্রেনে বসে আছে, এই ব্যক্তিটাও কি ট্রেনে বসে আছে, এরাও ট্রেনে বসা। হ্যাঁ, যখন এরা একজনের সাথে আরেকজন কথা বলতেছে বা চা পান করতেছে, তখন এরা একজন আরেকজনের সাপেক্ষে কোনো অবস্থান পরিবর্তন করছে? ঘটেনি, ঠিক না? অবস্থান তো কোনো পরিবর্তন ঘটে নাই। তাহলে আমরা কি শিখছিলাম? সময়ের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে না তাহলে সেটি হচ্ছে কি স্থির। তাহলে আমরা বলতে পারি এটাও কি স্থির। তাহলে ট্রেনটা কিন্তু কি চলমান, ট্রেনের ভিতর থাকা যাত্রীরা একে অপরের সাপেক্ষে স্থির বা স্থিতিশীল। তাহলে এটাকে বলবো আমরা কি, আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক স্থিতি। আর যে স্থির থাকা ব্যক্তিদের সাপেক্ষে ট্রেনটি চলমান সেটা হচ্ছে কি আপেক্ষিক গতি। আচ্ছা, এখন জানবো বিভিন্ন প্রকার গতি নিয়ে। আচ্ছা, প্রথম আছে কি সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরল স্পন্দন গতি। আচ্ছা, শুরু করা যাক। সরলরৈখিক গতি, কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে সরলরৈখিক গতি বলে। যেমন দেখেন, একজন ব্যক্তি এই বক্সটাকে যখন ধাক্কা দিবে, বক্সটা কি করবে, বক্সটা সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হবে, সামনের দিকে অগ্রসর হবে। তাহলে কি বস্তুটার অবস্থান পরিবর্তন করতেছে। এটা কিভাবে করতেছে? সোজাসুজি সরল রেখায় করতেছে। হ্যাঁ, তাহলে যে বস্তুটা সরল রেখায় যে অবস্থান পরিবর্তন হচ্ছে বা গতিশীল হচ্ছে, তাহলে সেটাকে কি বলবো আমরা, সরল রৈখিক গতি। দেখুন, বক্সটাকে ধাক্কা দিছে ব্যক্তিরা, তাহলে কি করছে, সামনের দিকে সরল রেখা অগ্রসর হচ্ছে না বস্তুটা। তাহলে বস্তুটার গতি কোন ধরনের গতি? সরল রৈখিক গতি। আচ্ছা, যেমন আরেকটা হচ্ছে আমরা যে হেলানো তল থেকে, হ্যাঁ, একটা হেলানো তলে কোনো বস্তুকে উপর থেকে ফেলি, তাহলে বস্তুটা যে সরল রেখায় নিচের দিকে অগ্রসর হয় বা নিচের দিকে পতিত হয়, তখন ওই বস্তুর গতিটাও কি সরল রৈখিক গতি। আচ্ছা, এখন দেখছি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলে ঘূর্ণন গতি। উদাহরণ কি হতে পারে? আচ্ছা, আর এটা হচ্ছে কি বৃত্তাকার পথে ঘুরবে। কোন পথে ঘুরবে? বৃত্তাকার পথে। তাই হবে কি, এটা শুধুমাত্র বৃত্তাকার পথেই হবে। কোন পথে হবে? বৃত্তাকার পথে হবে। তাই এটা ঘূর্ণন গতি শুধুমাত্র বৃত্তাকার হতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, উদাহরণ, হ্যাঁ দেখেন ফ্যান, একটা ফ্যানের গতি। আচ্ছা, ফ্যানের গতি কোন ধরনের গতি? বৃত্তাকার, বৃত্তাকার পথে ঘুরে ফ্যান যেহেতু, তাহলে ফ্যানের গতিটাও ঘূর্ণন গতির উদাহরণ। আচ্ছা, এরপরে হতে পারে সময়ের, ঘড়ির কাঁটার গতি, এটাও কি ঘূর্ণন গতি। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে বৃত্তাকার পথে, তাহলে এটা গতি কোন ধরনের গতি? ঘূর্ণন গতি। দেখছেন, এটাও কোন ধরনের নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা ঘূর্ণন গতি। তারপর হতে পারে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা চাঁদের গতি, এটাও কোন ধরনের গতি? ঘূর্ণন গতি। যে সামনে যাই, এখানে যদি চলন গতি, কি চলন গতি, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে কি চলন গতি। দেখেন গাড়ি, উদাহরণ, গাড়িতে এই যে গাড়ির এই বিন্দুটা এবং এই বিন্দুটা, গাড়ি যখন স্থির ছিল তখন একই জায়গায় ছিল, মানে এক জায়গায় অবস্থিত ছিল আর কি, অবস্থার কোনো পরিবর্তন করছে? ঘটে নাই গাড়িটার। আচ্ছা, গাড়িটা যখন চলতে শুরু করবে তখন কি করবে? গাড়ি যখন চলতে শুরু করবে তাহলে গাড়ির এই বিন্দুটা সব বিন্দু একদিকে চলতে শুরু করবে না, ঠিক না? এদিকে যদি যায় গাড়িটা, হ্যাঁ, তাহলে সব কল বিন্দু কি একই দিকে অগ্রসর হবে একই সাথে একই সময়ে। তাহলে এটাও কোন ধরনের, কোন গতির উদাহরণ? চলন গতির উদাহরণ। দেখেন, এটা যখন চলতেছে বিন্দু সবগুলো একসাথে নিয়ে চলতেছে নাকি?
কোন পরিবর্তন করছে? পরিবর্তন তো হওয়ার কথাই না, কারণ সকল বিন্দু একই সাথে একই সময়ে একই দিকে অগ্রসর হচ্ছে। তাহলে গাড়ি গতিটা কোন ধরনের গতি? চলন গতি। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রেন। দেখেন এখানে যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনের সকল বগি কি একসাথে চলে যাচ্ছে না ট্রেনের সাথে, নাকি থেকে যাচ্ছে? সব বগিতে একসাথে চলতে যায়, তাহলে ট্রেনের গতিটাও কোন ধরনের গতি? চলন গতি। আচ্ছা, এখন দেখব পর্যাবৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার ও সরলরৈখিক হতে পারে। পর্যাবৃত্ত গতির মধ্যে দেখেন আমাদের হার্টবিট। হার্টবিটটাও কোন ধরনের গতির উদাহরণ? পর্যাবৃত্ত গতির উদাহরণ। কেননা এটা বারবার কিছু নির্দিষ্ট সময় পর পর হার্ট বিট করতেছে, পালস দিচ্ছে আর কি। আচ্ছা, তারপর দেখেন ফ্যানের গতি। কেননা ফ্যানের পাখার গতিটা হচ্ছে কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে কি করতেছে? একইভাবে অতিক্রম করতেছে, তাহলে সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। এবার দেখেন এখানে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে কোনো গ্রহের গতি, এটাও কি পর্যাবৃত্ত গতি। কেননা এটা যখন এই বিন্দুকে ঘুরে আসবে, নির্দিষ্ট সময় পর পর এটা বারবার এই বিন্দুকে ঘুরে আসবে না, মনে করেন এদিক থেকে গেল, আবার ঘুরে আসলো, আবার অতিক্রম করলে, এভাবে যখন চলতে থাকে, এটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে বিন্দুটাকে, তাহলে এই গতিটাও কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। দেখেন এটা কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। তাহলে বলা যায় কি সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে কোনো গ্রহের গতি পর্যাবৃত্ত গতি। আচ্ছা, স্প্রিং এর গতি, এটা পর্যাবৃত্ত গতি। আচ্ছা, সরল স্পন্দন গতি কি? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অগ্রসর হয়, তাকে সরল স্পন্দন গতি বলে। আমরা এখানে একটা স্প্রিং দেখে আসলাম। হ্যাঁ, স্প্রিংটা কি হয়? যখন কোনো বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয় বা ভর দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, তখন কি ঘটে? স্প্রিংটা লম্বা হয়ে যায় এবং কি হয়? আবার স্প্রিং এর লম্বা হওয়ায় বিপরীতমুখী বল কাজ করে, ফলে কি হয়? স্প্রিংটা তার পূর্ব অবস্থায় ফেরত যেতে চাই। তাহলে কি করে? একটি নির্দিষ্ট সময় পর, মনে করেন এখানে স্প্রিংটা স্থির ছিল, এখানে যখন ভর ঝুলিয়ে দেওয়া হলো, তখন কি হলো? স্প্রিংটা নিচের দিকে নেমে গেল এবং নির্দিষ্ট সময় পর আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যখন যাবে সেটা নির্দিষ্ট সময় পর পর ঘটবে, স্পন্দিত হবে। মানে তার পর্যায়কালে নির্দিষ্ট সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকে, তখন সেটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। আচ্ছা, যেমন হচ্ছে এই যে ঘড়ির পেন্ডুলামের গতি, এটাও কি সরল স্পন্দন গতি। কেননা এটি পর্যায়কালে, মনে করেন এটা পুরাটা হচ্ছে পর্যায়কাল, যে এটা পর্যায়কাল, তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকে, তাহলে এটা হচ্ছে কি সরল স্পন্দন গতি। তারপর দেখেন, আচ্ছা এরপর আছে কি আমাদের সরল দোলকের গতি। এটাও কি একটা সরল স্পন্দন গতি। কেননা সেটি পূর্ণ স্পন্দন, এটা হচ্ছে কি পূর্ণ স্পন্দন, এখান থেকে শুরু করে এটা এই বিন্দুতে আসা এবং এই বিন্দু থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, এটা হচ্ছে কি আমাদের সরল দোলকের পূর্ণ স্পন্দন বলি এটাকে। আর এটা যদি এই পর্যায়কাল বা পূর্ণ স্পন্দন ঘটতে যদি 2 সেকেন্ডের মতো লাগে, তখন সেটাকে বলি আমরা কি সেকেন্ড দোলক। কি বলি আমরা? সেকেন্ড দোলক। কেননা তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিটারের তার। যখন আমরা গিটার বাজাই তখন কি করে? গিটার তার কম্পিত হয়, কম্পিত হয়ে তার পর্যায়কালের নির্দিষ্ট সময় একদিকে এবং তার বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকে, তাহলে এটা হচ্ছে সরল স্পন্দন গতি। তারপর হচ্ছে দোলনার গতি। দোলনা কি হয়? দোলনা মনে করেন এখানে স্থির ছিল, আমরা যখন বল প্রয়োগ করি, হ্যাঁ, বল দিলে মনে করুন দোলনাটা এদিকে গেল, এরপর আবার কি হবে? তার পিছন দিকে বা উল্টা দিকে অগ্রসর হওয়া শুরু করবে না নির্দিষ্ট সময় পর, তাহলে যে এখান থেকে এদিকে যাওয়া এবং এদিক থেকে এখানে আসা, এটা পুরোটা হচ্ছে কি সরল স্পন্দন গতির উদাহরণ। আচ্ছা, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।